বাংলার বুকে বয়ে চলা অসংখ্য নদীর মধ্যে পদ্মা যেন এক অদম্য শক্তির নাম। নদী এখানে শুধু পানি বয়ে আনে না, নিয়ে যায় মানুষের স্বপ্ন, ঘর আর শিকড়ও। বাংলার অনেক চরের মতো এখানকার মানুষও প্রতিনিয়ত লড়াই করে নদী ভাঙনের সাথে। এই নদী যেমন জীবন দেয়, তেমনি কেড়ে নেয় মানুষের ভিটেমাটি, স্মৃতি আর স্বপ্ন। নদীর ভাঙনে বদলে গেছে এই জনপদের চেহারা। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, গাছপালা, স্মৃতিতে ভরা উঠান, আজ সেখানে শুধু ধুধু মরুভূমি। এক রাতের কিংবা দুই একটি বর্ষার ভাঙনেই হারিয়ে গেছে কারো শৈশবের বাড়ি, কারো বাপদাদার ভিটেমাটি। কেউ বলে সাত পড়ার সমান এক ভাঙন, পুড়ে গেলে তো ছাইটুকু পাওয়া যায়, ভেঙে গেলে তো ভিটেটুকুও পাওয়া যায় না। তবুও জীবন থেমে থাকে না, নদী ভেঙে দেয়, আবার সেই নদীর বুকেই জেগে ওঠে নতুন চর। সেই চরের মাটিতে আবার নতুন করে ঘর তোলে মানুষ। কেউ জমি খুঁজে নেয় চাষের জন্য, মাঠে ধান, ভুট্টা কিংবা সবজি চাষ করে। আবার শুরু হয় জীবনের নতুন গল্প। কেউ কাজ করছে ডেস্কে বসে, কেউ কাজ করছে মাঠে, কেউ কাজ করছে শহরের অলিতে গলিতে। তো আমরা সেই পথ ধরেই আজকে এসেছিলাম একটি চর এলাকায়, যে চর এলাকায় ঘুরতে ঘুরতে দেখলাম প্রতিটি মানুষেরই কর্মচাঞ্চল্যতা। সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। তো পথে হাঁটতে হাঁটতে যা চোখের সামনে পড়লো তা হচ্ছে সর্ষে মারাই, পাকা সর্ষে। সেই সর্ষে ক্ষেত থেকে আহরণ করার পরে, ক্ষেত থেকে নিয়ে এখন সেই সর্ষেগুলোকেই ঝাড়াই বাছাই করে ব্যবহার উপযোগ্য বা ঘানিতে ভাঙানোর উপযোগ্য গড়ে তোলা হচ্ছে। এই যে প্রত্যেকটা মানুষের, আপনারা যা দেখছেন এখানে, এই যে ভাবি, উনি এখানে বসে ওনার মতন করে সর্ষের ময়লাগুলো পরিষ্কার করে এগুলোকে ব্যবহার উপযোগী করে তুলছে। ওই যে সামনে দেখা যাচ্ছে আরেক চাচা, উনিও এই একই জিনিস করতেছে। আমরা যদি আরেকটু ঘুরে দেখি, ঘোড়ার গাড়িতে করে মেশিন নিয়ে যাচ্ছে, হয়তোবা কোনো নৌকায় লাগাবে অথবা কোনো শুষ্ক ভূমিতে হয়তোবা পানি সেচ করবে, যার কারণে এই প্রক্রিয়া। তো যেটা বলছিলাম, সবার কর্মব্যস্ততা এক একজনের এক এক রকম। আমরা কথা বলে দেখব সামনের ওই যে চাচা, ওনার সাথে একটু ওনাদের এই প্রক্রিয়াটা, পরিশ্রমটা, ওনাদের পরিশ্রমের পিছনের গল্প, ওনাদের এই পরিশ্রম থেকে কতটাই বা পারিশ্রমিক ওনারা রিটার্ন পান, ফেরত পান। আসলে পারিশ্রমিক ফেরত পাওয়াটা তো আসলে মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে যে ওনারা যেহেতু এখানে শস্য আবাদ করেছে, শস্যটাকে অবশ্যই ঘরে তুলতে হবে। সেই শস্য ঘরে তোলার জন্য ওনাদের সেই পরিশ্রম, সেই কথা, সেই তো। এই যে কি করো, কি করো? শস্য বেরাও। শস্য বেরোলে কি হয়? শস্যের দানা পড়ে? ও, এই দানা তোমার ফেলাইতে দিছে? ওটা কি হয়, নানা না দাদু? নানা হয়। ও, তুমি নানা মামা বাড়ি আসছো, নানা বাড়ি এসে এই শস্য ফেলাইতেছো, দানা বের করতেছো। কেমন লাগে কাজ করতে? অনেক ভালো লাগে। ওরে বাবা, তোমাকে এখনো শীত আছে গায়ে? হ্যাঁ, বাড়ি থাকলো না না? সালাম আলাইকুম চাচা, কেমন আছেন? আল্লাহ রাখছে ভালোই। ও, এই যে রোদ্রের মধ্যে বসে বসে কাজ করতেছেন, শরীর খারাপ হয়ে যাবে নাকি আবার? কাজ আছে যেহেতু করতেই হবে নাকি? ও, তা আপনি কতটুকু জমিতে শস্য আবাদ করছিলেন? এইটা কি বলছিলাম, সর্ষে আর ভুট্টা লাগাইছি। ভুট্টা লাগাইছেন না? সবাই ভুট্টাই করছে দেখতে। হ্যাঁ, 5 বিঘা ভুট্টা লাগাইছি। 5 বিঘা ভুট্টা? বাবা, তো অনেক। শস্যের আবাদ কেমন হয়েছে? সর্ষে ভুট্টা এই জায়গাটা তেল ও, এটা কি নিজের জন্য না বিক্রির জন্য করছেন? দেখি বাইরে বুঝলি। ও, কেমন হবে আশা করতেছেন? কয় মন পাবেন? মন হবে? মন দেয় ওই ঘরে। মন 2 না? রোজা আছেন? হ্যাঁ। তোমার নাম কি? দেখা যায় তোমারে? দেখা হ্যাঁ যায়? হ্যাঁ, ওই যে দেখা যায়। ওরে বাবা, লজ্জা পাইছো? ওইটা নাতি না? নাতি মেয়ের ঘরে? মেয়ে কোথায় বিয়ে দিচ্ছেন? মেয়ে কবিরপুর সারি। কবিরপুর চরে? বাড়ি থেকে কে আছে? বাড়িটা আছে। চাচি আছে? কোনটা ঘর আপনার? আমার বাড়ি হলো বসন্তপুর। বসন্তপুর? ও, এ নাইছেন খালি এই যে শস্য দানা তুলতে? হ্যাঁ। ঠিক আছে কাকা, কাজ করেন, আপনার ব্যস্ততার মধ্যে একটু ডিস্টার্ব করলাম। হ্যাঁ, ওই দেখেছে ছবি। হাসি দাও তো, তুমি একটা হাসি দাও, একটা হাসি দাও। দেখি তোমার জিব্বাটা বের করো তো। ছিল হ্যাঁ।
উঠে গেছে। প্রত্যেকটা মানুষ যার যার কাজ নিয়ে এখানে ব্যস্ত। হ্যাঁ তারপরে ওনারা স্বতঃস্ফূর্তভাবেই আমাদের সাথে কথা বলতেছেন। এখানে এই যে যা দেখছেন এগুলো গৃহস্থ বাড়ি। এখানে যার যার বাড়িতে ওই যে বলেছিলাম না প্রতিটা উঠানেই গরু থাকে, এখানে ঠিক একই রকম প্রতিটা উঠানে কিছু না কিছু আছে। আগাই সামনে কথা হবে আবার অন্য কোনো বাড়িতে অন্য কোনো কর্মব্যস্ত মানুষের সাথে। তোমার বাড়ি কই? বসো আমাকে দাও সুতানুলি ছোট সুতানুলি সুতানুলি। তুমি কার সাথে আইছো? নানার লাগাইছি নানার লগে। হ্যাঁ। কেমন লাগতেছে কাজ করতে? ভালো ভালো লাগে? হ্যাঁ এই বড়ই কার? আবার তুমি বড়ই খাইবা আর কাজ করবা? হ্যাঁ কোন স্কুলে পড়ো? স্কুলে যাও? হ্যাঁ ওয়ানে পড়ি ওয়ানে? ও কি হয় তোমার ভাই? হ্যাঁ ছোট্ট পুরা খালাতো ভাই? দুই পোলা? হ্যাঁ আমি যে ওদের ভিডিও করতেছি পিছন থেকে চাচি বলতেছে ওটা ছোট মেয়ের ছেলে, যে ছোটটা, আর বড়টা বড় মেয়ের ছেলে। রোদ্রে বেশিক্ষণ থাকো না। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম সরিষা মারাই করতেছে হাতে। ওই যে ছোট ছোট বাবুরা লাঠি দিয়ে বাইরে সরিষা মারাই করতেছে, সরিষা দানা বের করতেছে। আর এখানে অপার মেশিন ব্যবহার করা হচ্ছে। প্রযুক্তি এই প্রত্যন্ত চরেও চলে আসছে, যার ফলে মানুষের কর্মজীবনটা কিছুটা হইলেও সহজ হয়ে যাচ্ছে। হপার মেশিন বন্ধ করে দিচ্ছেন? শেষ? হ্যাঁ আপনাকে কিনবো কেটা? না আপনাকে কিনবো না, আপনারা কিনলে তো লস আমাদের। আপনারা না থাকলে এই দেশের উন্নতি হইব কেমনে? এই দেশে এই যে সরষের তেল যে করতেছে না তো কিছু কেমনে পাবো আমরা? হ্যাঁ কতটুকু কতটুকু জমির সরষে এখানে মারাই করছেন? 2 বিঘা ক্ষেতের 2 বিঘা। 2 বিঘা ক্ষেতে কত মন হয়েছে? এখন মাপলে বোঝা যাবে কত। ও এটা কি সরিষা? এটা হইছে বোল্ডার চৈতে বোল্ডার। বোল্ডার কৃষকের ঘাম মাথার থেকে পায়ে পড়ে তারপরে এই যে সরষার মতো তেল বের হয়। হুম, কৃষকের গায়ে থেকে ওরকম তেল তেল বের হয় না? ঠিক আমারই বলতে ভুল হয়েছে, আসলে ঘাম না, ওটাও তেল বের হয়। ওইটা ওই এক ধরনের তেল। তেল এটা এক ধরনের শরীরের তেল। ওজন দেওয়া হবে 2 বিঘা জমিতে কি পরিমাণ কতটুকু সরষে হলো দেখি তো। ভাইস্তে ওই কোটা থুবাইলা না? আরে কাকা আমি হইছে মধ্যে নাই কে রোজা রোজা থাক কালকে থুবাই আমি গান পাইনি। বিসমিল্লাহ। আমাকে অবস্থা কোনটা বলছো? এইটাই আমাগো তাহলে আমরা নেই না মাফুম কি 43 ধরো আমার পুরো ধর 43 মাছের বস্তা বসছেন নি কাকা? এডি আমাকে অবস্থা কাকার এটা বস্তা লয়ে যাই না 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 তাহলে বস্তাটা বদলো এডি আমাকে ওই যে বস্তা এটা শস্য তো তেমনই হইলো না 2 বিঘা বস্তা কই কাকা তাহলে এই তিন বস্তায় কতটুকু হইলো টোটাল? এটা হইছে 31 কেজি। এদিকে কত করে দিলাম? 43 এই দুইটাই 43 করে 43 86 আর 31। হ্যাঁ তাইলে হলো 43 86 86 আর ছিল ধরুন এডি শস্য হয় না তো 87 কেজি। না হলো 87 1 মন 17, 2 মন 17, 2 মন 27, কি 27? আমি 2 মন 37 কেজি, 2 মন 37, 3 কেজি কম 3 মন। 3 কেজি কম। কি অবস্থা হয়েছিল? এটা তো কলোনির মতো ছিল না? কোনটা? এই পাশে একটা এই রাস্তার মাথায় কলোনি দিচ্ছে ভাই, জেনে গেছি কলোনি ভাই মাইনে নিয়ে গেছে সব। এটা এক সময় ছিল ভালো একটি বাজার, নামি দামি একটি বাজার। তো নদী ভাঙনে এই বাজারটি আস্তে আস্তে বিলুপ্ত প্রায়। সামনের দিকে গেলে আমরা দেখতে পাবো বিশাল চর। এই চরটা জেগেছে এই নদী, এই বসত বাড়ি এগুলো ভাঙতে ভাঙতে পানিতে বিলীন হয়ে গিয়েছিল বর্ষাকালে।
সেই বর্ষার পর যার যেটুকু এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে ছোটো ছোটো কিছু দোকানপাট, কিছু বাড়িঘর, আর ওই সামনে বিশাল এলাকা জুড়ে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি শিওর, খেয়াল করলে দেখতে পাবেন বিশাল বড় একটা চর। এই চরটা সম্পূর্ণই বাড়িঘরের বসতি ছিল। তো বসতিটা এখন আর নাই, কারণ সেই বসতিটা পদ্মার বুকে বিলীন হয়ে গেছে। এই যে যা দেখতেছেন সামনে সম্পূর্ণ ধুধু, এই সম্পূর্ণটাই চর। আর একটু সামনে গেলে আমরা আর একটু বিশাল দেখতে পাবো। এই যে বিশাল জায়গা দেখতে পাচ্ছেন, ধুধু মরুভূমির মতো, শুধু বালি আর বালি, ধূসর। এই ধূসর বালি, এইগুলো একসময় ছিল বসত বাড়ি, বসত এলাকা, বসতি এলাকা, মানুষ থাকতো, জনগণের কোলাহলে পরিপূর্ণ ছিল এই জায়গা। আগ্রাসী পদ্মার ভয়াল খাবায় বর্ষায় বা এর আগের কয়েক বর্ষায় এই সম্পূর্ণ বসতিটা পদ্মার বুকে বিলীন হয়ে গেছে। আমরা এই পদ্মার চরের তীর ধরেই এগিয়ে যাচ্ছি সামনে। এই তো ঘোড়ার গাড়ি, ধুলা। নদীর পাড় দিয়ে ঘুরতে ঘুরতে দেখলাম এক ভাই শখের বসে আসছে মাছ ধরতে। তো ওকে আর একটু রিকোয়েস্ট করলাম যে দেখি কি মাছ ধরে। রিকোয়েস্ট করবো বলে ঠিক আছে চলেন। তো এই কারণে আর কি আসা, দেখি কি মাছ হয়। জালটা ফেলছে খুব বেশিক্ষণ সময় হয় নাই, যেরকম আশা করছিলাম ওইরকম হয়তো বা হবে না। দেখা যাক কি হয়। 10-15 মিনিট স্থায়ী ছিল আর কি পানির নিচে। তো এইটাই, ও জালটা গুছাইতে থাক। আপনাদের মাঝখানে আরেকটা গল্প বলি। ওই যে দূরে দেখতে পাইতেছেন কত নৌকা বাঁধা, এগুলো সবই জেলে নৌকা, এরাও মাছ মারে। কিন্তু এখন এই মুহূর্তে এই নৌকাগুলোতে কেউ নাই, নৌকাগুলো খালি। কারণ এরা মাছ মারে রাতের বেলায়, রাতের বেলা মাছ মারে, তারপর সকালবেলা মাছের আড়তে যেয়ে নিলামডাকে মাছ বিক্রি করে যার যার বাড়ি যেয়ে ঘুম। এই তো একটা বেলে মাছ। ওই জালটা খুব বেশি বড় না, না? ওই যে বলছিলাম অল্প সময় জালটা থাকাতে মানে মাছ এরকম ভাবে আটকে নাই জালে। 2-4 ঘন্টা থাকলে আবার একবার জাল উঠাইলেই মোটামুটি খাবারের মাছ হয়ে যায়। না ওই একটাই বেলে মাছ। আমরা এখন চলে যাব ঘাটের দিকে, তারপরে অন্য কোনো ডেস্টিনেশন, অন্য কোনো গন্তব্য। জীবনের গল্প সব জায়গায় একরকম নয়, ব্যতিক্রমীও আছে। তো হাঁটতে হাঁটতে রাস্তায় যেতে যেতে দেখলাম রাস্তার ধার ঘেঁষে একটা ছোট্ট বাড়ি। তো এই ছোটো বাড়িতে 2 জন মানুষ, এক চাচা আর ওনার সহধর্মিণী চাচি। তো দেখলাম যে ওনারা রান্নাবান্না করতেছেন, ভাবলাম যে ওনাদের সাথে একটু ছোটোখাটো একটু কথা বলে যাই, দেখি ওনাদের কেমন আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীর ভালো আপনার? শরীরটা বেশি ভালো না কাকা। কেন? অসুস্থ না? অসুস্থ। এই যে বাড়িতে থাকেন আপনি আর চাচি 2 জনই থাকেন, না আর কেউ আছে? আর ছেলেমেলে আছে, তারা থাকে। ও মানে এই চরেই থাকে, কিন্তু এখানে আপনার সাথে না, একটু দূরে না? হ্যাঁ। ও কি রান্না করতেছিলেন? ডাল রান্না করতেছেন? রোজা রাখেন নাই? আপনার শরীর খারাপ, রোজা রাখছেন? তো অসুস্থ মানুষ কিভাবে আবার রোজা রাখছেন কেন? রোজা রাখতেই, রোজা আল্লাহর হুকুম পালন করতে। আল্লাহর হুকুম, এখন ধরেন আপনার ওষুধ খাইতে হবে, এগুলো এরকম যদি কিছু থাকে। খাই, রাত্রে খান না? যাক আলহামদুলিল্লাহ, ভালো। রাত্রে খাই। এখন রান্না করতেছেন কি ওই রাতের জন্য?
বাসিটা আসলো তাই জাল দিলাম। ও, যাক, আপনারা দুইজনই থাকেন এই বাড়িতে না? এইটা কি জমি? এটা তো রাস্তার ধারে, এটা তো রাস্তা, এটা না? আপনাদের এমনিতে বসত জমি নাই কোথাও? জমি না আসলো কাকা ভাঙিয়ে গেছিল নদীতে ওই পাশে ওই যে নদী ভাঙনের সময় আপনাদের বসত জমি ভেঙে গেছে না? পদ্মায়। ও, তো এই যে চাচার এই ঘর বসতি পদ্মায় নদীতে, মানুষের তো এক একজনের কপাল পুড়েছে, কারো সংসার ভেঙেছে, তো চাচা তারপরে ওই যে চাচিকে নিয়ে আসেন, ওনার ছেলেরা আছে, ছেলেরা হয়তো বা ছেলের বউ বাচ্চা নিয়ে। বুড়া বাদ দিব না, বাদ দেওয়া না। বুড়া বাদ দিব না, আমাকে নই খাইব না। হ্যাঁ। কেন খাবে না কেন? হুম? বাচ্চা কাচ্চা বড় করে দিছেন না ওই যে বড় ছেলেদের? করে দিছি, ওই যে এত অন্যায় কাম হইলে যদি আমি কই তাইতে আমি বাল্লা, আমি আমার কোনো খাইব না। আমার এটা একটা দুঃখ, সবার জীবনে একটা দুঃখ ফালাই যে দিছে। এখন ওই যে মনে করেন যে এও ওর কাছ থেকে চাই চিন্তা খাই, এই তো আর কি। এই ইফতারি করে যায় মসজিদে, কোন মসজিদে ইফতারি করায়? এই যে এই যে এই মসজিদে ইফতারি করায় না? ও, কে করায় এগুলো? মসজিদ থেকেই? খান সাহেবের ভাই টেয়া দিছে 20,000, আচ্ছা। এই তাই হুজুরে সবাই খাওয়ায়। তো এই তো মানুষের আসলে জীবনের গল্প একরকম না, ওনাদের কষ্টে ভরাই জীবনটা। রাস্তার ধারে ওনারা থাকতেছেন, ওনাদের ছেলে সন্তান আছেন, কিন্তু বাবা মার সেই খেয়ালটা, আদরটা, যত্নটা এই বার্ধক্যে এসে যতটা নেওয়া দরকার ওনারা সেইভাবে নিচ্ছেন না। দেখি, আমরাও চেষ্টা করব যদি হয়। তবে কারো বাপ মাকে এভাবে ফেলে দিবেন না, দেখবেন বাপ মা আল্লাহর নিয়ামত, ওনাদের দ্বারাই পৃথিবীতে আসছি, ওনাদের দ্বারাই বড় হয়েছি, ওনাদেরকে বুলারা ভালো আসলো, বুড়া এর পাজি, এর পাজি, জন্য পাজি। জীবনের একটা সময় আছে যখন বাবা মা সন্তানের জন্য সব কিছু ত্যাগ করেন। নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য ভুলে তারা গড়ে তোলেন সন্তানের ভবিষ্যৎ। শিশু বয়সে যে হাতটি ধরে হাঁটা শিখেছিলাম, যে মানুষগুলো রাত জেগে আমাদের বড় করেছে, সময় বদলালে তারাই হয়ে যান সবচেয়ে অবহেলিত। সন্তান ব্যস্ত নিজের জীবন নিয়ে, আর ঘরের বউও অনেক সময় শ্বশুর শাশুড়ির যত্ন নেওয়াকে দায়িত্ব মনে করে না। কিন্তু সত্যটা খুব সহজ, বাবা মাকে দেখাশোনা করা সন্তানের প্রথম এবং সবচেয়ে বড় দায়িত্ব। এই পৃথিবীতে এর চেয়ে বড় পুণ্য আর খুব কম কাজেই পাওয়া যায়, কারণ বাবা মায়ের দোয়া মানুষের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তাদের মুখের হাসি সন্তানের জীবনের আসল সফলতা। তাই সময় থাকতে তাদের পাশে দাঁড়ানোই মানবিকতার সবচেয়ে সুন্দর উদাহরণ। কারণ একদিন আমরাও সেই বয়সে পৌঁছাবো, তখন প্রয়োজন হবে একটা স্নেহভরা হাতের। হ্যাঁ, ভিডিও করতেছি, ধরো। হ্যালো গাইস, এখন দেখো ভাই সাথে করে ভাই এটা কি ভাই ও ভাই তো কইছো কোনটা দূরে শোনা তো ভাই চিনতে আই না পুষ্কে না দিল আবার এনে আইছে কই আমার হাতে পাশে না এই যে আছে এই যে নাস দাদা রেডি গেছে মেয়ে আমার হাতে হাত দিচ্ছে নষ্ট হলো শক্ত না এক সময় এই জায়গাটি ছিল মানুষের কোলাহলে ভরা। সকাল হলেই খুলে যেত বাজারের দোকানপাট, দূর দূরান্তের মানুষ আসতো কেনাবেচা করতে। হাসি, কথাবার্তা আর মানুষের ভিড়ে মুখর থাকতো পুরো জনপদ। এখানে ছিল জমজমাট একটি বাজার, চারপাশে ছিল বসতবাড়ি, গাছপালা আর ব্যস্ত জীবনের চলাচল। সন্ধ্যা নামলে দোকানের আলোয় আবারও জমে উঠত আড্ডা। কিন্তু সময়ের সাথে সাথে বদলে গেছে সব কিছু।
আজ যেখানে একসময় মানুষের ভিড় ছিল, সেই জায়গায় এখন বিস্তীর্ণ বালুর চর। নদীর স্রোত ধীরে ধীরে গ্রাস করেছে এই জনপদের চেনা চেহারা। পদ্মার আগ্রাসী থাবায় এক এক করে ভেঙে গেছে মানুষের ঘরবাড়ি, বিলীন হয়ে গেছে বহু বছরের স্মৃতি। যে উঠানে এক সময় শিশুদের হাসি ভেসে আসতো, সেই উঠান আজ নদীর পানির নিচে হারিয়ে গেছে। যে রাস্তায় প্রতিদিন মানুষের যাতায়াত ছিল, সেই পথ আজ শুধু বালুর স্তূপ। বাজারটাও আর আগের মতো নেই। মাঠের মাঝখানে এখনো দাঁড়িয়ে আছে হাতে গোনা কয়েকটি দোকান মাত্র। সময় সাক্ষী হয়ে তারা যেন মনে করিয়ে দেয় একসময় এখানে ছিল জমজমাট এক জনপদ। বয়স্ক মানুষগুলো এখনো গল্প করেন কেমন ছিল এই জায়গা আগে, কোথায় ছিল বাজার, কোথায় ছিল বাড়িঘর, আর কোথায় ছিল তাদের শৈশবের স্মৃতি। নদী শুধু মাটি ভাঙেনি, ভেঙে দিয়েছে মানুষের বহু বছরের স্বপ্নও। তবুও জীবন থেমে থাকে না। যারা ভিটেমাটি হারিয়েছে তারা আবার নতুন করে শুরু করার চেষ্টা করেছে। কেউ অন্য গ্রামে গিয়ে আশ্রয় নিয়েছে, কেউ আবার নতুন করে গড়ে তুলেছে ছোট্ট বসতি। নদীর সাথে লড়াই করেই এই জনপদের মানুষগুলো বেঁচে থাকতে শিখেছে। আজও নদীর পাশে দাঁড়ালে মনে হয় যেন এই বালুর চরের নিচেই লুকিয়ে আছে একটি হারিয়ে যাওয়া গ্রাম, একটি হারিয়ে যাওয়া বাজার, আর অসংখ্য মানুষের স্মৃতি। নদী ভাঙে, আবার নদীই গড়ে। প্রকৃতির এই চক্রের মাঝেই চরের মানুষগুলো প্রতিদিন নতুন করে বাঁচতে শেখে। নদীর ভাঙনে বদলে যাওয়া এই জীবন শুধু কষ্টের গল্প নয়, এটা টিকে থাকার গল্প, এটা সাহসের গল্প, এটা সংগ্রামের গল্প। বাংলার এই চরভূমিতে মানুষ আজও লড়াই করে যাচ্ছে প্রকৃতির সাথে, সময়ের সাথে, জীবনের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো গ্রামে, নতুন কোনো ভিডিওতে।